সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পরলে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখেও বিশ্বাস করতে পারলুম না, মানুষ নেই অথচ একজোড়া শিকারি বুট উপরে এসে উঠেছে জ্যান্ত জীবের মতো। মন বললে ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহুত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ আপনাদের জন্য আমাদের চ্যানেলের একটা নতুন সিরিজ ভৌতিক রাতের কাহিনীর এপিসোড 1। আমরা এই সিরিজে সাধারণত প্রখ্যাত কিছু লেখকদের ছোট ছোট ভৌতিক কয়েকটি গল্প নিয়ে একটি ভিডিও বানাতে চলেছি। তো বেশি কিছু না বলে চলে যাওয়া যাক আজকের প্রথম কাহিনী, হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো বুট। বাড়িখানা ভারী ভালো লাগলো। চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাঁকড় বিছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলের নয়। বাড়ির জানলায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাট ধরেনি, কোথাও অসৎ বট এসে জোর করে জুড়ে বসেনি। কিন্তু তবু মনে হয় বাড়িখানা যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যময় আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোম্যান্সের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে। আজকে ট্রেনেই কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটা লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র বা ইতর লোকের মতো। তার বয়স ৮০ও হতে পারে, ১০০ও হতে পারে। তার মাথায় ধপধপে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হল। সে জিজ্ঞেস করল, আপনারা কি চান? বাড়ির ফটকের উপর লেখা রয়েছে টু লেট। আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি। এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কোটরাগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটি বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুটি কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললে, ভাড়া নিতে চান? এ বাড়ি ভাড়া নিতে চান? বেশ। বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এ বাড়ির মালিক কে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলাতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেবো কাকে? আমাকে। কত ভাড়া? সেটা ঠিক করবে না আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটাও ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বললে, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলায় বারান্দার তলায় গিয়ে দাঁড়াল। ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল
আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বললে, ঘড়িতে কটা বেজেছে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম, এখন 5:30। বুড়ো যেন শীতার্থ কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে, আকাশে মেঘ আরও জমে উঠছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এ বৃষ্টি সন্ধ্যার পরেও থামবে না। না পড়তেও পারে। না না, এ বৃষ্টি এখন থামবে না, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখি বুঝতে পারি। প্রকাশ বললে, কি সর্বনাশ, আমরা তাহলে স্টেশন যাব কি করে? আজই তো আমাদের কলকাতা ফেরবার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, এ বৃষ্টি আজ আর থামবে না, আজ আর থামবে না। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান। সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এ বৃষ্টি আর থামবে না, এখনো সময় আছে, এখান থেকে পালান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা রাখো, শোনো, এ বাড়ি আজ থেকে আমরা ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুললে। আবার দেখলুম তার চক্ষু কোঠরাগত দুই দীপ্তি শিখার ঝিলিক। দন্তহীন মুখ ব্যাদান করে নীরব হাসি হেসে সে বলল, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হলঘর তার জন্য খোলাই থাকে। এক বৃষ্টির রাতে ও ঘরে একটা কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন চুপ চুপ করে বৃষ্টি পড়ছে, হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই, কিন্তু সেই দিন থেকে এ বাড়ি খালি। এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠে বললুম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে ভয় দেখাতে চাইছো? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম। কিন্তু সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বললে, পাগল সব। আমি বললুম, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছা নেই আর কেউ এ বাড়ি ভাড়া নেয়। সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে, তখন আমাদের ভাবনা কি? চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালো। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরও পুরু, আরও কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরও জোরে, আরও ঘন ধারায় পড়ছে বৃষ্টি। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা। জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ হয়ে বলল, বুড়োটার কথা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দি হতে হবে। উপায় নেই, কিন্তু খাবো কি? আকাশের জল। শোবো কোথায়? পিছনে ফিরে ওই হলঘরটা দেখ, ওর 3টে দরজা খোলা। এখনও যেটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে। ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা, কোচ আর চেয়ার। দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের উপর কার্পেট পাতা। আশ্চর্য এই, এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বললে, তবে কি বুড়োর কথা মিথ্যা নয়? এখনো কি ভূতের বাড়ি? খেপেছ? তা মানতে হলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োই। বিচিত্র কি, বুড়োর মতো চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি। আচম্বিতে কানে এলো এক অপূর্ব সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে।
রবীন্দ্রনাথের গান কি? রবীন্দ্রনাথের গান, গায়িকার গলা চমৎকার। সবিষয়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলুম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললুম, এই গান আসছে কোথা থেকে? প্রকাশ বললে, ওই হলঘরের ভিতর থেকে। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনেই হলঘরের ভিতরে ঢুকলুম। সব আসন খালি। ঘরের ভিতরে একটা অর্গ্যান রয়েছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বলল, যে গাইছে সে এই ঘরেই আছে। আমি বললুম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বলল, না না, গান হচ্ছে এইখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এ ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালুম। প্রকাশের কথা মিথ্যা নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশি গরম, অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানেই এসে পড়ছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বোঝার চেষ্টা করছি, এমন সময়ে কানে এলো আর একটা নতুন শব্দ। গটগট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বললে, সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠছে। এ এ বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললুম, বুড়ো মিছে কথা বলেছে, এ বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কে উপরে ওঠে? সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলো। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পরলে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখেও বিশ্বাস করতে পারলুম না, মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট উপরে এসে উঠেছে জ্যান্ত জীবের মতো। মন বললে ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহুত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। প্রকাশ অস্ফুট স্বরে বলল, শিকারি বুট। বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছে শিকারির পোশাক পরে। আমি উত্তর দেওয়ার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহর চাপ নিয়ে আবার কটকট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদেরই দিকে। আমরা মহা আতঙ্কে পিছু হতে লাগলুম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধরফর। হলঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরই সবেগে প্রবেশ করল ঘরের ভিতরে। গানের স্বর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলুম বিরাট এক বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো। টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণক্ষণে গলায় বলে উঠল, বাড়ির মালিকের সঙ্গে দেখা হলো? মালিকের সঙ্গে দেখা হলো কি না? মালিক কি বললে? বাড়ি ভাড়া দেবেন নাকি? দৌড়াতে দৌড়াতে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম, তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির স্বর থামেনি। তৈরি সাথে শেষ হলো প্রথম ভৌতিক রাতের কাহিনীর এপিসোডের প্রথম গল্প। কিন্তু কোথাও যাবেন না, কারণ এরপরই আসছে এই সিরিজের প্রথম এপিসোডের দ্বিতীয় গল্প। তার আগে কমেন্ট করে জানাবেন যে প্রথম গল্পটা কেমন লাগলো আপনাদের, আর তারই সাথে লাইক করতে ভুলবেন না। আপনারা কি লাইক করেছেন? একবার চেক করে নিন। তো বেশি কিছু না বলে যাওয়া যাক দ্বিতীয় গল্পে। আমাদের সিলেক্ট করা দ্বিতীয় গল্পটি আসলে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প ভৌতিক। তো বেশি কিছু না বলে শুরু করা যাক।
ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে। দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না। অণুবীক্ষণ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই, এটা তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতন একদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি, কিন্তু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছু নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এমন সময় ব্যাপারটা ঘটল। ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায়। ছেলেটি দেখতে বেশ সুন্দর, লেখাপড়াতেও তেমনই উৎসাহী। বিএ পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো। সেই সময়ে তার বিদ্যা বুদ্ধি পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো। খুব ছোটবেলা থেকেই তাকে দেখছি। ইদানিং অনেক দিন সমরের সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি। বাইরে ঝড়ের আভাস, জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে। দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। ভাবলাম ঝড়। চোখ ফিরিয়ে কিন্তু অবাক হলাম। সমর এসে দাঁড়িয়েছে, উস্কো খুস্কো চুল, পাংশু মুখ। কি সমর, কবে ফিরলে? বইটা মুড়ে প্রশ্ন করলাম। সমর কৌচে আমার পাশে বসে বলল, এই একটু আগে জামা কাপড় ছেড়ে আপনার কাছে চলে এসেছি। কি ব্যাপার? মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলবার আছে। আপনার সময় হবে এখন? আপনার সঙ্গে একটা কথা আছে। হাসলাম। সময়? সে তো অফুরন্ত সময়। বলো কি তোমার কথা আছে। আপনি ভূত বিশ্বাস করেন মাস্টার মশাই? এ প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি। সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো বলো। মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই। ভূত বলুন আত্মা বলুন, তারা আছে। মাঝে মাঝে তারা দেখাও দেয়। বুঝলাম কোনো কারণে খুব উত্তেজিত হয়েছে। অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়, আধো অন্ধকার গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীরী কিছু একটা দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে কি হয়েছে বলো তো। সমর কৌচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল। তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো, লখনৌতে আমার এক পিসি আছেন, আপনি জানেন বোধহয়। হ্যাঁ, তোমার কাছেই শুনেছি। তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়ল। পিসি বৈদ্যনাথ শিক্ষা সদনে পড়ান। তিনি অনেক দিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়া আর হয়ে ওঠে না। তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর, এইবার ঘুরে আসি। মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম। তোমার বাবার কাছে শুনেছি। আমি চৌকির উপর পা তুলে ভালো করে বসলাম। আপনি শুনলে হাসবেন, এ জীবনে আমার প্রথম রেলযাত্রা। কাজেই উৎসাহের অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি। গাড়ির হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি। কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল। আমি সোজা হয়ে বসলাম। কি, ট্রেন ছেড়ে দিল তো? সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা বছর 8-9-এর মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, কোঁকড়ানো চুল, পরনে নীলচে রঙের একটা ফ্রক, আমার হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে, মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে। এদিক ওদিক চেয়ে দেখলাম না,
আর কেউ তো ধারে কাছে নেই। মেয়েটিকে বাঙালি বলেই মনে হয়। প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের জটলা। মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাতছানি দিয়ে ডাকলো। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে সজাতে দেখে সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েছিল। আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আবার এগিয়ে গেল। এধারে একটু বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়েছে পথের উপর। পাশে স্টেশনের সীমানার রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কি হলো? হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটি উধাও, এক নিমিষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পরে আমি হাসলাম। এই তোমার ভৌতিক গল্প। মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে হবে কি, মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টার মশাই। আমি একটু অপ্রস্তুত হলাম। বললাম, ও বেশ বেশ, বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল হওয়ার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এর পরের ট্রেন রাত 9:30টায়। হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম। কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে, মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম। তারা কেউ কিছু বলতে পারল না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিহ্ন হয়ে গেল? এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে? আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল। রাত 7টা নাগাদ সারা স্টেশনে হইচই, সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহত হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ। দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়। অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের 4খানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম। সেই রাতেই 2টো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে। পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম। লাইন ঠিক হতে দিন 2 লাগলো। আবার একদিন লখনৌ রওনা দিলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল। কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল? পরের দিন 11টা নাগাদ লখনৌ পৌঁছলাম। স্টেশনে পিসি এসেছিল। খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধা হলো না। পিসির চেহারা প্রায় একই রকম। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন। বললেন, খবর কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল, কেমন মনে হচ্ছিল এর জন্য যেন আমিই দায়ী। আমি বারবার তোকে আসতে লিখেছিলাম। তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না।
বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারে বেমালুম চেপে গিয়ে বললাম, চা খেতে খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি। ছুটে গিয়েও ট্রেনটা ধরতে পারলাম না। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান তোকে বাঁচিয়েছে, জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে। দুজনে টাঙ্গায় উঠলাম। প্রায় আধ ঘন্টারও উপর চলার পর একটা বাড়ির সামনে টাঙ্গা থামল। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর সুন্দর। একটা ছোকরা নেমে এলো, আমার সুটকেস আর বিছানা নিয়ে উপর উঠে গেল। পিসির পিছন পিছন আমিও উপরে উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ওই ঘরটা তোর, যা জামাকাপড় ছেড়ে নে, আমি জলখাবারের বন্দোবস্ত করি। শরীর খুবই ক্লান্ত ছিল। ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার উপর বাতিদান, একটা আলনা, ছোট একটা খাট, দেওয়ালে গোটা তিনের ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি পিসি। পিসি বোধ হয় নিচে রান্নাঘরে ছিলেন, কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম, পিসি, ও পিসি। এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছল। হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বলল, কি রে, কি হয়েছে? একটু এ ঘরে এসো তো। আমি ছুটে উপরের ঘরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে। কি হলো রে, কি হলো? শরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন? জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম, না, শরীর আমার ঠিক আছে, কিন্তু এই ছবিটা কার? এই যে এই ছবিটা। হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। তোমার মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি। তোর জন্মাবার বছর খানেক আগে টুনু মারা গেছে টাইফয়েডে। বোধহয় বছর 8 হয়েছিল বয়স। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। কিন্তু কি রে, কি বলবি বল? পিসি জিজ্ঞাসা করলেন। তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করবার মতো কথা নয়। কথাটা বল, তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কি না। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি। আমার কথা শেষ হবার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়েছে। একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম, পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না, কিন্তু অবিশ্বাস করলেন না। শুধু বললেন, টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সমর আমার দিকে ঘুরে বসল। বলুন ডাক্তারমশাই, কি করে এটা সম্ভব? মারা যাওয়ার পরেও কি আত্মার স্নেহ, দয়া, মায়ার আকর্ষণ থাকে? নিজেদের আত্মীয়দের বাঁচানোর জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। ঝড়ের ঝাপটায় ঘরের অনেকখানা ভিজে গেছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সমরের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে, তাও কি সম্ভব? শেষ হলো ভৌতিক রাতের গল্প এপিসোড 1-এর দ্বিতীয় গল্প। আশা করছি তোমাদের সকলের দুটো গল্পই জমজমাট লেগেছে। যারা এখনো পর্যন্ত দুটো গল্পই শুনে ফেলেছেন তাদের জন্য বলছি, এবারে তো সাবস্ক্রাইব করেই দিন। আর হ্যাঁ, ভিডিওটিকে লাইক করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ততক্ষণ ভিডিওর স্ক্রিনে আরও দুটো গল্প দেখাচ্ছে, সেগুলো গিয়ে দেখে আসতে পারেন।